বেশ কিছুদিন ধরে বাংলাদেশ অশান্ত হয়ে রয়েছে। একেবারে রণক্ষেত্রের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংরক্ষণ রায়ের পরে পরিস্থিতির কিছুটা বদল হলেও কার্যত থমথম করছে গোটা বাংলাদেশ। বিএনপি নেতাকর্মী সহ 500-রও বেশি জন গ্রেফতার হয়েছেন, ঢাকা পুলিশ সূত্রে এমনটাই জানানো হচ্ছে। এমনকি 4,500-এরও বেশি পড়ুয়া তারা দেশে ফিরে এসেছে অশান্ত বাংলাদেশ থেকে, যার মধ্যে নেপালের 500 জন রয়েছেন, ভুটানের 38 এবং মলদ্বীপের একজন পড়ুয়া রয়েছে যারা ভারতে ফিরে এসেছে। বিদেশ মন্ত্রক এমনটাই বলছে। সংরক্ষণ বিরোধী আন্দোলনে বাংলাদেশে মৃতের সংখ্যা ইতিমধ্যেই 150 ছাড়ালো। বাংলাদেশ গত কয়েক সপ্তাহ ধরে রীতিমতো অশান্ত হয়ে রয়েছে। মূলত সংরক্ষণ বিরোধী আন্দোলনে সেদেশে এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তবে গতকালই আমরা দেখেছি যে বাংলাদেশ হাইকোর্টের যে রায় ছিল সেই রায়কে কিন্তু খারিজ করে দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট, এবং তারপর কিন্তু পরিস্থিতির সামান্য পরিবর্তন হয়েছে। যে অগ্নিগর্ভ অবস্থা ছিল তার জায়গা থেকে কিছুটা থমথমে হয়েছে পরিস্থিতি। তবে কারফিউ কিন্তু এখনো চলছে। গোটা বাংলাদেশ কিন্তু এখনো কার্যত স্তব্ধ। বাংলাদেশে গিয়ে আটকে পড়েছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার। আজই কলকাতায় ফিরেছেন তিনি। কি বলছেন, ভয়াবহ অভিজ্ঞতা তার, শুনুন। জ্বলছে বাংলাদেশ, আর সে অগ্নিগর্ভ বাংলাদেশে গিয়ে আটকে পড়েছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার। কোন রকমে আজকে কলকাতায় ফিরেছেন পবিত্র বাবু, আমাদের সঙ্গে রয়েছেন। কি অভিজ্ঞতা বাংলাদেশের? মানে এমনিতে তো যা করতে গিয়েছিলাম কিছুই হয়নি। সেলিম আল দিনের 75 বছরের জন্মদিন, সেটা বাতিল হলো, আর অনেক কিছু বাতিল হয়ে গেল। তা আমি যেদিন গেলাম সেদিন দেখলাম যে প্রচুর লোক মাথায় মোটর বাইকের হেলমেট পরা আর হাতে বিশাল বিশাল বাঁশের ডান্ডা, সেইগুলো নিয়ে রাস্তায় ভিড় করছে, রাস্তায় মিছিল করে হাঁটছে একসঙ্গে। এবং এটা কারা আমি জানি না। ছাত্রদের হাত থেকে আন্দোলনটা ছিনতাই করে নিল এরা। আমার ধারণা এরা হচ্ছে বিরোধী পক্ষের, বেশিরভাগই বিরোধী পক্ষের লোকজন, কিন্তু তাদের মোকাবেলা করবার জন্য শাসক দলের লোক ছিল না, এটাও আমি বলতে পারবো না। কারণ এটা প্রায় মুখোমুখি রাজনৈতিক সংঘর্ষের জায়গায় পৌঁছে গেল। এবং ইউনিভার্সিটির ভেতরে তো তাই হয়েছে। ইউনিভার্সিটির ভেতরে হয়েছে, সারা জাহাঙ্গীরনগরে হয়েছে, চট্টগ্রামে হয়েছে, নানা রাজশাহীতে হয়েছে, তো নানা জায়গায় ঘটেছে। এবং আমি কার্যত বন্দী। যেখানে বন্দী সেখানে আমার নিজের বিপদ কিছু নেই, কারণ তারা যথেষ্ট যত্ন, তারা আমাকে বাবার মতো দেখে। আপনি হোটেলে ছিলেন না কারো বাড়িতে? না, বাড়ি। তো সেখানে বন্দী আমি, কিন্তু আমি আওয়াজ শুনছি, রাস্তায় গুলির আওয়াজ শুনছি, চেঁচামেচি শুনছি, পুলিশ সাইরেন বাজিয়ে হুটার বাজিয়ে পুলিশের গাড়ি চলে যাচ্ছে, আকাশে হেলিকপ্টারের আওয়াজ শুনছি। একটা প্রায় দাঙ্গার অবস্থা। কালকেই তো রায়টা হলো, সবাই জানে কি রায় হলো। আগে মানে কোটা ছিল 56%, এখন কোটা হয়েছে 7%। কেমন? বাকি সব মেধাতে হবে। ছাত্রদের যে দাবি ছিল সে ছাত্রদের দাবিটা পূরণ হয়েছে। সরকার এটা নিয়ে নোটিফিকেশন দিলে আমার মনে হয় ছাত্রদের আন্দোলনটা থেমে যাবে। ইন্টারনেট বা ফোন পরিষেবা প্রায় অচল। হোয়াটসঅ্যাপ, তার ফলে হোয়াটসঅ্যাপ বন্ধ। ফোন আমি তো ওখান থেকে ফোন এখানে করতে পারছি না, বা করলেও কেউ ধরছে, কেটে যাচ্ছে। আর বাংলাদেশের কিছু মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে যারা আমাকে ভালোবাসেন, যেমন একজন জাস্টিস রুহুল কুদ্দুস। তো রুহুল কুদ্দুসকে ফোন করলাম, তিনি বললেন ঠিক আছে আমি দেখছি, আপনি চিন্তিত হবেন না বলে তিনি বিমান বাংলাদেশে ফোন করলেন। বিমান বাংলাদেশ বললে আমরা ওর জন্য একটা টিকিট রেখে দিচ্ছি, ওকে লোক পাঠাতে বলুন। তারপরে আরেকজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা কবি কামাল নাসির চৌধুরী, তাকেও জানালাম ব্যাপারটা। কামাল নাসিরও বলল ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা। ফলে এই দুজনের মানে সহায়তায় আমাকে একটা প্রায়োরিটি টিকিট যাকে বলে সেইটাই বিমান বাংলাদেশ আমাকে এটা করে দিল একদিন এগিয়ে। আমার আগামীকাল আসার কথা ছিল সন্ধেবেলায়, আজকে ভোরবেলা 7:30 ফ্লাইটে আমাকে টিকিট দিল।